খেলা যখন ছাড়বো তুমি যাবো আমি টেস্ট প্লেয়ার। টেস্ট কিভাবে খেলে সেটাও আমরা জানতাম না। যখন বল করা হলো ঠিক ওই মুহূর্তে আমাদের চুনকামের কাজ শেষ হয়েছে। ড্রাইভার এসে যখন বললো আই ডিডন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করিনি। বাংলাদেশের সম্ভাবনাটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে এখানে সত্যিকার অর্থেই একটা টেস্ট প্লেয়িং নেশন হওয়ার এদের ভালো পটেনশিয়াল আছে। আমি চাই লর্ডসে একটা টেস্ট জিতার। 2000 সালের 26 জুন লন্ডন থেকে খবর এলো বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। আভিজাত্যের সাদা পোশাকের যে লড়াই, সে লড়াইয়ে এবার নাম লেখাবেন বাংলাদেশের ক্রিকেটাররাও। বাংলাদেশের মানুষ মাঠে এসে দেখবে লাল বলের ক্রিকেটের লড়াই। বাংলাদেশ এবার আইসিসির পূর্ণ সদস্য। ছোটবেলা থেকে যখন খেলতাম, যখন ক্রিকেটের ম্যাগাজিন পড়তাম, তখন একটা কথা খুব হতো, টেস্ট প্লেয়ার, যে এই টেস্ট প্লেয়ার, এই শব্দটা একটা অন্যরকম ব্যাপার ছিল। যে আমার খেলা যখন ছাড়বো তুমি যাবো আমি টেস্ট প্লেয়ার। আমার মনে হচ্ছে পাকিস্তানে একটা খেলার মানে একটা টুর্নামেন্ট খেলতে যেয়ে একজনের বাসায় গিয়েছিলাম। তো তার বাসার সামনে উপরে লেখা ছিল নেম প্লেট, যে নাম দিয়ে টেস্ট প্লেয়ার। সো এটা আসলে অনেক বড় একটা স্বপ্ন ছিল। ক্রিকেটের সংস্পর্শে যতদিনই ছিলাম, যখন থেকেই ছিলাম, তখন থেকে আমাদের খালি একটা ছিল মনের মধ্যে একটা সুপ্ত বাসনা, বলতো না যে আমরা কবে টেস্ট খেলবো। এটা ভয়ে আবার বলতে পারতাম না, অনেককে বললেই অনেকে রিডিকুল করতেন, অনেককে তিরস্কার করতেন, অত হাসি ঠাট্টা করতেন, হ্যাঁ টেস্ট খেলতে চাও, কি বলো এটা, তোমাদের কোনো ধারণা আছে, এরকম অনেক কথা শুনতে হয়েছে। আই থিঙ্ক থিংস আর স্টার্টেড চেঞ্জিং, যে আমাদের 99 ওয়ার্ল্ড কাপের পরে তখন আমাদের একটা ফার্স্ট সিজন শুরু হলো, লাল বলে খেলা শুরু হলো। তখন আমাদের মনে সবাই বলছে টেস্ট পেতে পারে। কিন্তু তখন টেস্ট স্ট্যাটাস পাবো, টেস্ট খেলবো, সেটা যখন না ঘোষণা হয়েছে তার পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে একটু হলে সংশয় ছিল সবসময়। আমরা টেস্ট স্ট্যাটাসে পেলাম, ওই দিন আমরা জানলাম, আমরা সারাদিন ওইখানে, তারপর রাতেও থেকে গেলাম যে এই মুহূর্ত তো আর পাওয়া যাবে না, আর অন্য কেউ পাবে না। সমর্থক, আমাদের বিভিন্ন ক্লাবের অফিসিয়াল, ওইখানে রাতেই খাওয়া দাওয়া সব কিছু ছিল। খাওয়া দাওয়া কিন্তু আবার ওই পকেট থেকেই, সেই ঠাটারি বাজার থেকে বিরিয়ানি এনে নিজেরা খাওয়া, প্যাকেটে কাগজের প্যাকেটে। ওই সময়টায় যদি এরকম ক্যামেরা থাকতো ভিডিও করার, তাইলে রেখে দেওয়া যেত। তখন যেটা কনভিন্স করা হয়েছিল আইসিসি বলতে তো মেম্বার কান্ট্রিগুলোকে, যে বাংলাদেশের এগুলো সব করার সম্ভাবনা আছে। এবং আমি বলবো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াটা যতটা না, যদিও সৈয়দ আশরাফুল হক আমাকে ওই ইন্টারভিউ বলেছিলেন যে 82 সালে যখন শ্রীলঙ্কার টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, ওদের যে অবস্থা ছিল তাদের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। কিন্তু আমাকে যদি বলতে বলেন, আমি বলবো বাংলাদেশের ওই মুহূর্তে অবস্থার চেয়ে বাংলাদেশের সম্ভাবনাটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে এখানে সত্যিকার অর্থেই একটা টেস্ট প্লেয়িং নেশন হওয়ার এদের ভালো পটেনশিয়াল আছে। মানুষজন মিছিল করছিল, সমুদ্রে রং খেলাখেলি হচ্ছিল। তো আমি তখন এটুকু মনে হচ্ছে সেলিব্রেশন করেছিলাম, বাইরে গিয়েছিলাম, তাদের সাথে মানে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলাম। খুব ভালো, খুব খুশি হয়েছিলাম যে আমরা এখন টেস্ট প্লেয়িং নেশন। আর ওখানে একমাত্র ফটোগ্রাফার, মানে কি একমাত্রই ফটোগ্রাফার ছিলাম, লোকাল কোনো পত্রিকারও ফটোগ্রাফার ছিল না। প্রেস কনফারেন্সে ছবি তুললাম, বেশ ওই পরিবেশটা মানে একটা অন্যরকম একটা মনে হচ্ছে যে আমরা জানি কালকেই রাতে চাঁদ রাত, এরকম একটা ভাব। ওই ভিতরটা খুবই একটা মানে একটা আনন্দ, আর নিজের কাছে তো অন্যরকম লাগতেছে যে আমি টেস্ট হয়েছিল। সারা রাত ভর আমার মেয়ে কিছু পেপারস নিয়ে আসলো, মার্কার পেন, এগুলার দিয়ে আমরা প্ল্যাকার্ড লিখলাম। একদিকে আমরা প্ল্যাকার্ড লিখলাম, আবার পাশাপাশি বন্ধুদের ফোন দিলাম। তো আমরা পরদিন সকালে 9টার দিক দিয়ে আমরা লর্ডসে প্রায় 100-150 লোকজন দাঁড়াইছি প্ল্যাকার্ড নিয়ে, এবং আমরা স্লোগান দিচ্ছি। নতুন রোমাঞ্চ, নতুন এক স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুত হতে থাকেন নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলার। তবে সেই রোমাঞ্চ খুব বেশি স্থায়ী হয়নি। সেই সময়কার অবকাঠামো, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, কিংবা কখনোই টেস্ট ম্যাচ না খেলার অনভিজ্ঞতা জেঁকে বসেছিল ক্রিকেটারদের মনে। আমাদের সে ফ্যাসিলিটি ক্রিকেট সিজনাল গেম ছিল, মানে আমি যখন শুরু কথা বলছি উইন্টার গেম, উইন্টারে আমরা আসতাম, বাকি 4 মাস 6 মাস অফ সিজন বলা, তখন কোনো ক্রিকেট হতো না, খেলার সুযোগ ছিল। তখন আমরা দেশের বাড়িতে যে টুকটাক ক্রিকেট খেলতাম, আর প্র্যাকটিস হতো। আই ডোন্ট নো, আপনি হয়তো জানবেন না, এখন ঢাকা স্টেডিয়ামের বাইরে যেটা আউটার স্টেডিয়াম ছিল, এখন তো এখানে দোকানপাট হয়েছে, এখানে একটা সেন্টার মানে সিমেন্টের পিচ ছিল 10টা মতো। সব দল এখানে প্র্যাকটিস করতো, এখানে সকালে এক দল, বিকালে এক দল, দুপুরে এক দল। তো আমাদের প্র্যাকটিস ফেসিলিটি কিন্তু ওইটাই।
মিরপুরে ক্রিকেটটা আসার আগ পর্যন্ত 2006-এ যখন মনে হয় আমরা মিরপুরে আসলাম, 2006 আসলাম, তার আগ পর্যন্ত কিন্তু আমাদের ফ্যাসিলিটি তখনও ক্রিয়েট হয় নাই। আমাদের বিকেএসপি যেতে হয়েছে, আমার মনে হচ্ছে আমরা আর্মি স্টেডিয়ামে যেতাম ট্রেনিং করার জন্য, ওদের জিমটা ইউজ করতাম। একবার সম্ভবত আইএসডি স্কুলে গিয়েছি সুইমিং সেশন করার জন্য। সো আমাদের এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করতে হতো। আমরা যখন টেস্ট খেলেছি তখন আসলে টাকা পয়সা মাত্র আসা শুরু করছিল। বাট আমাদের যে যেমন ধরেন ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিজিও, ট্রেনার, ডাক্তার, এগুলো কিছুই ছিল না। একজন কোচই সবই করাতেন। তো সেইগুলোর দিক থেকে অনেক কিছু চেঞ্জ এসেছে, যেগুলো আমরা আগে জানতাম না। টেস্ট কীভাবে খেলে সেটাও আমরা জানতাম না। 5 দিনের খেলা কীভাবে খেলতে হয় সেই জায়গায় আমরা একদমই বলবো শিশু ছিলাম। তখন কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো পয়সাও ছিল না, আমাদের চাটাও কিনে খেতে হতো। ক্রিকেট বোর্ডে অনেক সময় কাজ করা হয়েছে যে ইলেকট্রিসিটি ছিল মোমবাতি জ্বালিয়ে। একটা ফোন ছিল, সেই ফোনটা জীবনে চলতো না। আর ছিল একটা রুমের মধ্যে একটা টেবিল, ওইখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, আম্পায়ার সব ওই একই টেবিলে শেয়ার করে কাজ করতে হতো। বাংলাদেশের জন্য কাজটা একেবারেই সহজ ছিল না। বাংলাদেশের সামনে ছিল বড় একটা দেয়াল, তবে সে দেয়াল অতিক্রম করতে বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করেছিল বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শকরা। লর্ডসের সেই 40 মিনিটের বৈঠকের পর সিদ্ধান্ত এসেছিল বাংলাদেশ তাদের টেস্ট স্ট্যাটাস পেয়েছে। তার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সেই সময় বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করা দর্শকরা, বড় ভূমিকা রেখেছিলেন সেই সময় যারা যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাদের হাত ধরেই এসেছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি তখন আসলে কিন্তু আমাদের অ্যাবিলিটি নেই। দিস ইজ ফ্যাক্ট, এটা সত্যি কথা। এটা 97 আইসিসি ট্রফি জয়ের পর একটা ফিসফাস শোনা যাচ্ছিল। তো তখন একটা অবাস্তব মনে হচ্ছিল, সত্যি কথা যদি বলি, যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে। আমি ছোটোবেলা থেকে টেস্ট ক্রিকেটের খুব বড় ভক্ত হিসেবে বড় হয়েছি। তো আমি আসলে কল্পনা করি না। ইনফ্যাক্ট টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে সৈয়দ আশরাফুল হক এটা বলছিলেন আমাকে, যে আমি একটা ইন্টারভিউ করেছিলাম লন্ডনে, ওনাকে বলছে আমার জীবদ্দশায় আমি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে দেখে যেতে পারবো, এটা কখনো ভাবিনি। আইসিসি চ্যাম্পিয়ন হওয়াটা আমাদেরকে একদম এগিয়ে নেয়। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপ 99 ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের টার্গেট ছিল স্কটল্যান্ডকে হারাবো। স্কটল্যান্ডে হারানোর পরে আসলে পাকিস্তানের সাথে জয়টা আমাদের টেস্ট স্ট্যাটাসের জন্য আমি মনে করি অনেক হেল্প করেছে। তখন আমাদের কন্টেন্ডার ছিল বলতে গেলে কেনিয়া একমাত্র, আর অন্যান্য যারা ছিল তারা অত ধারে কাছেও না। কেনিয়ার একটা অ্যাডভান্টেজ ছিল, ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার অনেক ভালো ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। তারা সাউথ আফ্রিকা বা অন্যান্য রোডেশিয়াতে তখন খেলতো প্রফেশনালি, সেটা ছিল। কিন্তু আমরা ছিলাম আবার অন্যান্য দিক থেকে এগিয়ে। আমাদের কিন্তু কিছু জিনিস ছিল যেটা আমাদের আইসিসিতে প্রাধান্য পায়। যেরকম প্রথমেই হলো আমাদের ক্রাউড সাপোর্ট। আমাদের এই যে এখানে এই আবাহনী মাঠে যখন খেলা হতো বা প্র্যাকটিস হতো, হাজার হাজার লোক কিন্তু এসে দেখতো। ফুটবলে যেমন দেখতো, ক্রিকেটেও আসতো। যেহেতু ক্রাউড সাপোর্ট ছিল, মিডিয়াকেও আমরা আকৃষ্ট করতে পারতাম, মিডিয়া সাপোর্ট দিয়েছে। এবং মিডিয়া সাপোর্টটা কিন্তু একটা ভাইটাল ইয়ে ছিল আমাদের এই খেলাটাকে সারা দেশের মধ্যে পপুলারাইজ করা, আমাদের ছড়িয়ে দেওয়া। ওই সময় যারা বোর্ডে ছিলেন, সাবির হোসেন চৌধুরী বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সৈয়দ আশরাফুল হক সেক্রেটারি ছিলেন, তাদের দুতিয়ালি, যদি আমি ডিপ্লোমেসিটাকে বাংলা দুতিয়ালি করি, ওটার একটা বড় ভূমিকা ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি তখন কত বড় জানি না, 99 থেকে শুরু করে বাংলাদেশে একটা 98-এ মিনি ওয়ার্ল্ড কাপ হলো। ওই অ্যাপ্লাই করার পরে বাংলাদেশে মিনি ওয়ার্ল্ড কাপ হয়েছে। ওইটা অ্যাপ্লাই করেছে বাংলাদেশ জানুয়ারিতে, অক্টোবরে হয়েছে। বাংলাদেশের কী দেখানোর ছিল তখন? আমরা আইসিসি ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছি, সঙ্গে দেখানোর ছিল যে দেখেন আমাদের দেশের মানুষ ক্রিকেটের খুব সমঝদার, খুব এখানে একটা বড় বাজার আছে। যদি আমি ওইভাবে বলি, জগমোহন ডালমিয়া তখন আইসিসির প্রেসিডেন্ট, তিনি ক্রিকেটের বিশ্বায়নের একটা স্লোগান তুলেছেন। তো বিশ্বায়ন যদি আপনি করতে চান, নেক্সট কোথায়? বাংলাদেশ অবভিয়াস ক্যান্ডিডেট। তো 98-এ মিনি ওয়ার্ল্ড কাপ খুব সফলভাবে হলো। এটা আমি এখনও মনে করি যে 9টা টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশে খেলেছে এক মাঠে। এদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস থেকে শুরু করে এই একটা মাঠে খেলা হওয়া থেকে শুরু করে এখনও মিনি ওয়ার্ল্ড কাপ যখন হয়, এখন এটাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাম হয়েছে, ওইটার বিবর্তন ঘটতে করতে এখনও অনেকে মনে করে যে প্রবলেম এটা দ্য বেস্ট আসর ছিল। আমরা আইসিসি ট্রফি জিতি, তখন কিন্তু বারবার বৃষ্টি বিঘ্নিত খেলা হচ্ছিল। ওই খেলাটা যদি না হয়, সেমিফাইনাল সম্ভবত যদি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়, তাহলে কিন্তু আমরা আর ফাইনালে তখন যেতে পারি না। তখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির যে ব্রেক হয়েছে, ওই সময় কিন্তু বাঙালি যারা ওইখানে ছিলেন, যারা ওইখানে এমপ্লয়মেন্টে যুক্ত ছিলেন বা ওখানে সাংবাদিকরা যারা গেছেন, আমাদের অফিসিয়ালরা গেছেন,
তারা কিন্তু সবাই ওই ব্রেকের মধ্যে মাঠটা শুকানোর এটা কিন্তু কিছু এত বড় মাঠ, ও পকেটের রুমাল বা টিস্যু দিয়ে কিন্তু পানিটাকে সোক করছে। এই যে একটা প্রতীকী, এটা যে একটা অন্তর থেকে এসে তার একটা প্রচেষ্টা, এটা কিন্তু ভালোবাসার থেকে ক্রিকেটকে ওই লেভেলে নিয়ে যাওয়ার সবার জন্য সবারই আগ্রহ ছিল। তো এইটা আমি ভুলবো না। আমি সাংবাদিকদেরও দেখেছি টিস্যু দিয়ে মাঠের পানিটা সোক করার চেষ্টা করছে যাতে খেলাটা সম্ভব হয়। প্রবাসী যারা, তাদের একটা দুর্বলতা দেশের প্রতি সবসময় একটা বলতে পারেন যে আউট অফ লাভ যেটা হয় আর কি, সবাই কাজ বাদ দিয়ে আমরা লর্ডসের সামনে গিয়ে গেটে দাঁড়াইছি। হয়তো তাদের জন্য এটা একটা সারপ্রাইজিং বিষয় যে আমরা তো আরও তো দেশকে টেস্ট স্ট্যাটাস দিছি, কিন্তু এইভাবে তো লোকজন দাঁড়ায় নাই। তো সে ফিল করছে যে দে ওয়ান্ট ইট, আর when there is a desire there must be love. যখন এই কথাটা হচ্ছিল যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে, আমরা বিশ্বকাপ খেলে ফেলেছিলাম, ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি, কিন্তু একটা স্বপ্ন ছিল দর্শক হিসাবে যে আমরা টেস্ট খেলবো। এবং মজার ব্যাপার, তখন যারা দর্শকরা ছিলেন তারাও কিন্তু এই জার্নির পার্ট ছিলেন, শুধু ক্রিকেটাররাও খেলছিলেন। তা 98 যখন মিনি ওয়ার্ল্ড কাপ হলো, আমার খেলা আছে, আমি সেখানে বেশ কয়েকটা খেলা দেখেছি, দর্শকরা চেষ্টা করতো আইসিসিকে ইমপ্রেস করার যে হ্যাঁ আমরা খেলা দেখি, আমরা খেলা ভালোবাসি, আমরা একটা ক্রিকেট লাভিং নেশন, আমরা খুব দারুণ দর্শক। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাবের হোসেন চৌধুরী সহ বিসিবির বাকি কর্তারাও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আইসিসির কাছে জমা দেয়া হয়েছিল প্রস্তাবনা, তাতে বিস্তারিত বলা হয়েছিল কেন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জোর দাবিদার। আইসিসির কাছে আমাদের কেসটা যখন তাদের কাছে তুলে ধরি, তখন অডিও ভিজুয়াল এবং হার্ড কপি প্রিন্টেড আমরা করি, এই যে প্রেজেন্টেশন একটা দিই যে আমাদের কেসটাকে যাতে তারা গণ্য করেন। সেটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস দিয়েছিলাম, আমাদের দেশের মাঠের অবস্থা, সংখ্যা, প্লেয়ার, তাদের কোয়ালিটি, তারপরে কম্পিটিশন কতগুলি, তারপর আম্পায়ার, সারা দেশে অর্গানাইজার, কোচেস, এগুলি সব কিছু কিন্তু তথ্য উপাত্ত নিয়ে আমাদের দিতে হয়েছে। এমন না যে এখন অনেকে বলে, যারা আমি মনে করি যে দেশের শত্রু, যারা ক্রিকেটের শত্রু, যারা খেলাধুলার শত্রু, অনেক সময় বলে যে না ওইটা তো অন্যভাবে আনা হয়েছে। দিস ইজ সো ব্যাড। একটা জাতিকে নিজেরা অবমূল্যায়ন এইভাবে করতে পারি, তারা কিন্তু দেশের সবচেয়ে বড় শত্রু, এটা মনে রাখতে হবে। আমরা পেয়েছি আমাদের যোগ্যতার ভিত্তিতেই, এবং সব দিক দিয়ে আমরা এগিয়েছিলাম দেখেই আইসিসির এখানেই তাদের নজরটা পড়েছিল এবং তারা সেই ডিসিশনটা নিয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল যে ঢাকা স্টেডিয়ামে 1998 সালে। সেখানে বাংলাদেশ খেলেনি, কিন্তু সবগুলি ম্যাচে ইট ওয়াজ ফুল স্টেডিয়াম ওয়াজ ফুল। আমাদের দেশের মানুষ, আমরা কিন্তু স্পোর্টসটা খুব ভালোবাসি। আমাদের দেশ খেলেনি, কিন্তু তারপর আমরা খেলা দেখার জন্য পুরো সবগুলি স্টেডিয়াম ফুল ছিল। সেটা একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট ছিল বাংলাদেশের প্রতি আইসিসি, যে এখানকার মানুষ ক্রিকেট খেলতে চায়, ক্রিকেট খেলা দেখতে চায়। আইসিসি তখন চিন্তা করছিল যে একটা টেস্ট প্লে নেশন বানানোর, বাট তার পরবর্তী স্টেপটা ডেফিনেট 99 ওয়ার্ল্ড কাপে যেটা আমাদের অনেক সাহায্য করেছে। আর তারপরে আমাদের তখন যারা বলেছিলেন তারা ডেফিনেটলি তারা তখন আইসিসির সাথে আসলে আশরাফুল ভাই ছিলেন মনে তখন একটা বড় পর্যায়ে আইসিসিতে, তো তারা ওই সময়টা খুব ভালো লিয়াজও করেছিলেন আইসিসির সাথে। তো ওই সময়কার বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আশরাফুল ভাই, ছিলেন ডালমিয়া ছিলেন আইসিসির। ওনারা আমার মনে হয় যে ওনারা অনেক এটার ক্ষেত্রে অনেক কাজ করেছেন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে। ভারতের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে তার জন্য কতখানি প্রস্তুত ছিল বাংলাদেশের মাঠ, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার। তবে সেই প্রস্তুতির বাইরে গিয়ে রোমাঞ্চ ছিল অনেক বেশি। বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মধ্যে রোমাঞ্চর কোনো শেষ ছিল না। তারা দেখতে চাইছিলেন ঘরের মাঠে বাংলাদেশের প্রথম লাল বলের ক্রিকেট। ওই টেস্ট খেলার আগের সপ্তাহখানেক আগে থেকেই নানা কিছু হচ্ছিল, নানা অনুষ্ঠান, এটা সেটা, বিশেষ পদক। মানে ওই সময়টা আসলে একটা খুবই, সাংবাদিক হিসাবেও যেহেতু ছোটোবেলা থেকে টেস্ট ক্রিকেট দূরের থেকে দেখেছি, বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে, আমার নিজের জন্য খুব রোমাঞ্চকর ছিল। আর যারা প্লেয়ার, খুব স্বাভাবিকভাবেই একটা বড় ছিল যে আপনার টিমে কারা থাকবে, খুব স্বাভাবিক না, এটা আপনার প্রথম টেস্ট। আপনি এরপরে যত কিছুই করেন, এই যে বুলবুল প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে, এরপরে তার চেয়ে অনেক সেঞ্চুরি বাংলাদেশে, অনেক বেশি সেঞ্চুরি অনেক প্লেয়ার, কিন্তু প্রথম টেস্টে তো আর কেউ করতে পারবে না।
প্রথম টেস্ট খেলাটাও একই রকম, যে কোনো দেশের প্রথম টেস্ট খেলার তো আর এটা দ্বিতীয় কোনো সুযোগ নেই। সব কিছু মিলে আমি মনে করবো যে একটা রিয়েল উৎসব যদি আমি বলি একটা শব্দ, এই শব্দটা দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। এমনও হয়েছে আমার মনে আছে যে ফার্স্ট বল যেটা টেস্ট ম্যাচে যখন বল করা হলো ঠিক ওই মুহূর্তে আমাদের চুনকামের কাজ শেষ হয়েছে, ওই বলও ডেলিভারি হয়েছে, ওই শেষ পোস্টটা দেওয়া হয়েছে, এইভাবে হয়েছে। আমরা সবাই কিন্তু আমি প্রেটি শিওর সবাই কিন্তু একটু সংশয় ছিল সবার মনে কীভাবে খেলবো, বাট আমি তখন কিছু শট খেলেছিলাম প্রবাবলি, সেটা বাকিদেরকে মনে হয় সাহস জুগিয়েছিল যে না, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, উই ক্যান প্লে টেস্ট ম্যাচ। আমার মনে হয় যে আমার ওই ছোট্ট ইনিংসের হাইলাইট ওইটাই ছিল যে বাকিদের যে ড্রেসিং রুমে একটা মেসেজ দিতে পেরেছিলাম যে উই ক্যান প্লে টেস্ট ম্যাচ, এখানে রান করা যায়। ফার্স্ট ইনিংসে যখন আমি 50 করলাম, আমি প্রতিটা শটে আমি প্রতিটা রানে আই ক্যান হিয়ার মানে ক্ল্যাপিং, মানে প্রতিটা রান করছি মানুষ পুরো গ্যালারিস ফুল, প্রতিটা রান করছি, প্রতিটা রান প্রতিটা এসে গ্যালারির লোক তালি দিচ্ছে। ভেরি নয়েজি বাট খুব ইন্সপায়ারিং, মানে আর বাউন্ডারি মারলে তো মনে হচ্ছে মানে কি না কি মানে বিরাট ব্যাপার হয়ে গেছে। প্রথম টেস্ট খেলছি, প্রথম চিন্তা ছিল যে আমি তো বলা স্বাভাবিক প্রথম উইকেটটা নেওয়ারই চিন্তা থাকে, তো প্রথম ওভার করেছি, সেটা সৌভাগ্য, বাট প্রথম ইনিংসে উইকেট পাইনি, প্রথম উইকেট পেয়েছি। প্রথম দিনটা আমি মাঠে বসে দেখেছি ঢাকা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল গ্যালারি, যারা ওই সময় খেলা দেখেছে 9 এবং 10 নম্বর, একদম উইকেটের সোজা খেলা দেখে যেত। সেখান থেকে দেখেছি যখন নাইমুর রহমান দুর্জয় এবং সৌরভ গাঙ্গুলি টস করতে গেলেন, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং বাংলাদেশ অবশ্যই প্রথম দিনটা তো বটেই, প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছিল, 400 রান করেছিল, এবং একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমরা হয়তো খেলাটা জিতেও যেতে পারি, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। কিন্তু এরপরে আসলে সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস, আমরা টেস্ট ক্রিকেটে খুব ভালো খেলতে পারিনি। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে হাবিবুল বাশার সুমনের খেলা না খেলা নিয়েও হয়েছে নানা নাটকীয়তা। প্রথম ইনিংসে বাংলাদেশ 400 করার পর দ্বিতীয় ইনিংসে 91 রানেই অল আউট। ড্রেসিং রুমে উৎসবের আমেজ প্রভাব ফেলেছিল মাঠের খেলায়। সেদিনই বোধহয় বাংলাদেশ বুঝে গিয়েছিল টেস্ট ক্রিকেট পরীক্ষা নেয় মাঠে, মাঠের বাইরেও। টিমটা ব্রেক করেছে বিকালবেলা, সন্ধ্যাবেলা সন্ধ্যায় আমি জানতে পেরেছি যে আমি দলে নেই। তো তখন আসলে বিকেএসপিতে কমিউনিকেশন এত ভালো না যে রাতে আমি চলে আসবো, আমার তো তখন গাড়িও নেই, চলে আসার কোনো অপশন ছিল না। তো পরের দিন মানে সকালে আমি চলে আসি বাসায়, এবং আমার তখন মোবাইল ফোনও নেই, আমি একটা ভাড়া বাসায় থাকতাম, TNT ফোনও ছিল না। তো বাসায় 2 দিন মানে খুবই আপসেট ছিলাম। 2 দিন পরে 14 জনের জায়গায় আরও 2 জন অ্যাড করে, আমাকে আর মনি ভাইকে অ্যাড করে 16 জন টিম ডিক্লেয়ার করা। তো সম্ভবত আমি আমার ভাড়া বাসায় ছিলাম, যেহেতু আমার ফোন নেই, তখন আমাদের আমিনুল ইসলাম বুল ভাই আমার এক বন্ধু আছে শোভন, ওকে ফোন করে আর কি, ফোন করে বলে যে সুমনকে খবর দাও, ও আবার চান্স পেয়েছে। তো শোভন ওর ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল। সো ড্রাইভার এসে যখন বললো, আই ডিডন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করিনি। তো যখন বললো যে আপনি চান্স পেয়েছেন, আপনাকে বিকেএসপি যেতে হবে, বোর্ড থেকে কেউ তখনও কন্ট্যাক্ট করেনি। সো ওইভাবে জেনে পরে আমি কন্ট্যাক্ট করলাম, তখন বললো না, হ্যাঁ তোমাকে জয়েন করতে হবে। যেহেতু সুমন প্রথম 14 জনেই ছিল না, পরে আসার পরে ফার্স্ট 11-এ খেললো, এবং এটা নিয়ে আমি একটু প্রেশারে ছিলাম যে যেহেতু সিলেক্টররা প্রথমে রাখে নাই, বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপে সুমন টিমে আসে এবং সুমন ফার্স্ট 11-এ খেলার পরে একটা সলিড 70 করে। ওই 70-তে আমরা পরে বুলবুলের সেঞ্চুরিতে আমরা 400 রানে আর কি রিচ করি। আদারওয়াইজ সুমন যদি ফ্লপ করতে হয়, ওইটা নিয়ে হয়তো কথা শুনতে হতো আমাদের। টেস্ট ম্যাচে যে সেকেন্ড ইনিংস বলে একটা কথা আছে, খেলা এখনো শেষ হয়ে যায়নি, আমরা এটা তখন কিন্তু কেউ চিন্তাই করিনি। আমরা 400 করেছি, আমরা লাইক আমাদের টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে, ব্যাপারটা এমন ছিল। আমাদের ড্রেসিং রুম ভর্তি হইচই, সেলিব্রেশন, মানুষ আসছে, সবাই কংগ্রেচুলেট করছে, কারণ কেউ এক্সপেক্ট করেনি বাংলাদেশ টিম প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 400+ রান করবে। একজন খেলোয়াড় ডেবুটেন 145 বলবো না, 145 করেছিল মনে হয়, 145 করবে। আমি প্রথম মনে হয় ফার্স্ট 50টা মনে আমার ছিল, আমার ওই শুরুটা ওইখান থেকে শুরু হয়েছিল কিছুটা। সো কেউ আশা করেনি বাংলাদেশ এমন খেলবে টেস্ট ম্যাচে। সো সবাই সারপ্রাইজ ছিল, বাট ওই টেস্ট ম্যাচের টেস্টটা ইন্ডিয়ানরা আমাদের সেকেন্ড ইনিংসে দিয়ে দিয়েছে। যেহেতু ওরা 29 রানে লিড নিছে, আমাদের হয়তো 120 ওভার খেলতে হবে।
আমি তখনও কিন্তু ড্র নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের ড্রেসিং রুম লোকে লোকারণ্য ছিল। 4th ডে, 3rd ডে এবং 4th ডে মিনিস্টার থেকে আরম্ভ করে বোর্ড প্রেসিডেন্ট, লোকজন, দল বল, ক্যাপ্টেনের সাথে আলাপ, কিভাবে ম্যাচ জিতা যায় এই অবস্থাতে। আমরা আসলে জিতার মতো অবস্থা ছিল না, কারণ আমাদের খুবই কম এক্সপিরিয়েন্স ছিল, আমরা বুঝতে পারিনি। সেকেন্ড ইনিংসে আমরা 91 অল আউট হয়ে গেছি। টেস্ট ম্যাচের যে টেস্ট সেটা আমরা পেয়েছি, সেটা ইংল্যান্ড আমাদের দিয়েছিল, যে প্রথমে ইনিংসে কিন্তু কোনো কথা বলেনি, যে জাস্ট বোল্ড, আমাদের সারপ্রাইজ হয়েছে, আমরা শট খেলছি, রান করছি। তারাও যে আনএক্সপেক্টেড ছিল, তারা ব্যাপারটা ওইভাবে নিয়েছিল। বাট সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করতে নেমেছি, দে স্টার্টেড টকিং, যেটা হয় আর কি, দে স্টার্ট টকিং, দে স্টার্ট পুশিং আস, মানে টেস্ট ম্যাচে যেটা হয় আর কি, মানে পুশ করা, সেটা একদম সেকেন্ড ইনিংসে ওরা শুরু থেকেই করেছে, এবং দে আর টোটালি ডিফারেন্ট তাদের অ্যাটিটিউড হয়ে গেছিলো সেকেন্ড ইনিংসে আমরা ব্যাটিং করতে নেমেছি। টেস্ট খেলা যে ডিফারেন্ট খেলা, সেটা ওই দিন আমরা টের পেয়েছি, যে 5 দিনের খেলাটা এত সহজ না, অনেক অনেক বিষয় আছে, জায়গায় টেকনিকের বিষয় আছে, ধৈর্যের বিষয় আছে, প্ল্যানিংয়ের বিষয় আছে, সব মিলে আসলে খারাপ না, ভালোই গিয়েছে। 25 বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অনেকবার হেসেছে, অনেকবার কেঁদেছে। টেস্ট ক্রিকেটে আছে অনেক সাফল্যের গল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে জয়, কিংবা পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজ জেতা, অনেক সাফল্যই বাংলাদেশ দেখেছে ব্যর্থতার অনেক গল্প। তবে টেস্ট ক্রিকেটের যে মানসিকতা, সেটা গত 25 বছরে কতখানি অর্জন করতে পেরেছে বাংলাদেশ। আমরা বলতে পারি না কোন টেস্ট ম্যাচ যাতে দেওয়ার আগে যে আমরা টেস্ট ম্যাচে জিতবো, যেটা ওডিআইতে বলতে পারি। তারপরে যে এটা আনফর্চুনেট যে 25 বছর পরে যেহেতু এখন আমাদের সুযোগ সুবিধা অনেক বেড়েছে, যদি আইডিয়াল না, বাট ঢাকায় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ সুবিধা, সবাই ট্রেনিং ফেসিলিটি অনেক বেড়েছে। আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন অনেক হাই স্ট্যান্ডার্ডে খেলা হয়। সো ওই হিসাবে আমাদের টেস্ট ম্যাচে যত ভালো করার কথা উচিত ছিল, টেস্ট টিম হিসাবে যতখানি স্টাবলিশমেন্ট ছিল, সেটা মনে আমরা এখন করতে পারিনি, এটা দুঃখজনক। আমার মনে এই মুহূর্তে 2025 এসে টেস্ট টিম হিসেবে আমরা দাঁড়িয়ে যেতে পারতাম, দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল আমাদের। যতদিন লোকাল ক্রিকেট, লোকাল ফার্স্ট ক্লাস ক্রিকেট ইমপ্রুভ না হবে, ততদিন আগানোর কোনো প্রশ্নই ওঠে না। এই পিচ ভালো হইতে হবে, মিডিয়া থাকতে হবে, কাভারেজ থাকতে হবে। আমরা যখন টেস্ট ন্যাশনাল লিগ খেলি, আমাদের কিন্তু কাভারেজ সেরকম থাকে না। এই সব কিছু ইমপ্রুভ করতে হবে আমাদের। আম্পায়ারের মান ইমপ্রুভ করতে হবে, কোচ থেকে কোচিং স্টাফ সব আলাদা করতে হবে। ন্যাশনাল লিগের জন্য 8টা টিমের জন্য, পুরো 8টা ডিভিশনের জন্য 8টা কোচিং স্টাফ থাকতে হবে, ম্যানেজার থাকতে হবে পার্মানেন্ট সারা বছর। এরা ডিভিশনে তাদের কোচিং করবে। আমরা কীভাবে ন্যাশনাল লিগ খেলি, আমরা 2 দিন আগে একটা টিম হয়, একটা কোচ দেওয়া হয়, একটা ম্যানেজার দেওয়া হয়, একটা ট্রেনার দেওয়া হয়, তারপরের দিন থেকে আমরা খেলি। এইভাবে হবে না। এটা কিন্তু আমি লিখছি 20-22 বছর আগে যে এই জিনিসগুলো করা উচিত। আমরা কিন্তু এখনও সেই কথাই বলবো, ক্রিকেট বিকেন্দ্রীকরণ করতে হবে, আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন লাগবে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা ক্রিকেট বোর্ড হয়ে আছে, একটা ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম যারা পরিচয়, যদি আমরা যদি বোর্ড অফ ডিরেক্টরস বলি, তার মেজরিটি হচ্ছে ঢাকার ক্লাব, যারা হচ্ছে 3 মাস শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলে। এবং সেই ওয়ানডে ক্রিকেটও মাঝখানে যত রকম কেলেঙ্কারি হয়েছে, একজনের আন্ডারেই হয়তো 5টা ক্লাব, আরেকজনের আন্ডারে 6টা ক্লাব, পাতানো খেলার উৎসব হয়েছে শুধুমাত্র ভোটের জন্য। সব কিছু মিলে আমি মনে করি কথাটা খুব খুব কড়া শোনাবে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এটা হচ্ছে বানরের গলায় মুক্তার হার। বাংলাদেশ যেভাবে 25 বছর ক্রিকেট যেভাবে আগানোর কথা ছিল, সেই জায়গা থেকে একটু হলেও পিছিয়ে আছে। বাট আমাদের যদি ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেটটা যদি আরেকটু স্ট্রং হয়, বা যেমন ধরেন এ টিম বা হাই প্রফেশনাল টিমগুলি বাইরে বেশি খেলে, তাহলে এই টেস্টের যে পিছিয়ে আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। বাট সমস্যা কি, আমাদের দেখা যায় যে একটা টেস্ট ভালো খেলি, 3টা টেস্ট খারাপ খেলি, তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো একটা টেস্ট খারাপ যেতে পারে, বা 2-3টা টেস্ট টানা ভালো খেলতে হবে। যখন এই জায়গাগুলো আমরা ফিল আপ করতে পারবো, আমার মনে হয় যে টেস্টেও আমরা ভালো খেলা শুরু করবো। আমরা ওপোনেন্ট একটা প্লেয়ার যদি একটা ভালো শট খেলে, আমরা কিন্তু তারিফ করি না। কি একটা শব্দ শুরু হয়েছে, ভুয়া ভুয়া, এত খারাপ লাগে এই শব্দটা শুনলে। নিজের প্লেয়ারকেও বলি, বিদেশি প্লেয়ারকেও বলি। এইটা ক্রিকেটের ভাষা না, এটা ক্রিকেটের কালচার না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের মতো দলকে। সাকিব আল হাসানের মতো ক্রিকেটারও বাংলাদেশের হয়ে খেলেছেন সাদা পোশাকের ক্রিকেটে। তামিম ইকবাল লর্ডসে গিয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি। আরও অনেক সাফল্যের গল্পই আছে এই ফরম্যাটের ক্রিকেটে। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে সেই প্রথম টেস্ট জয়ের স্বাদটা এখনও খুব বিশেষ বাংলাদেশের জন্য।
অনেক বড় বড় জয় আমার সময় এসেছে, অনেক বড় বড় জয়ের সাক্ষী ছিলাম আমরা। আর আমার কাছে প্রথম টেস্ট ম্যাচ যেটা স্পেশাল, আমরা যে প্রথম টেস্ট ম্যাচ জিতলাম জিম্বাবুয়ের সাথে 2005-এ, এটা আমার নিজের কাছে মানে অন্য খেলা যেমন অস্ট্রেলিয়ার সাথে জেতার একটা সম্পূর্ণ মূল্য ভিন্ন, ইন্ডিয়ার সাথে জেতার মূল্য ভিন্ন, বাট আবেগের দিকের জায়গার থেকে আমার কাছে প্রথম টেস্ট ম্যাচ যেটা এটা সবসময় স্পেশাল এবং এটা মানে সবসময় স্পেশাল থাকবে আমার কাছে। বাংলাদেশের মাউন্ট মঙ্গানুয়ে জয়টা যেহেতু নিউজিল্যান্ডের টানা পরাজয় দেখতে দেখতে আমি তো মোটামুটি অনেকগুলো সাক্ষী, মানে এটা আসলে একটু অবিশ্বাস্য, কারণ দেশের মাটিতে আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাচ্ছেন আমাদের নিজেদের মতো করে উইকেট তৈরি করে, কিন্তু মাউন্ট মঙ্গানুয়ে, নিউজিল্যান্ড, ফরেন কন্ডিশন, এটা আমার মনে হয় না যে ওইটা টেস্টের আগে যদি কেউ বলতো, এটা নির্ঘাত থেকে বলতো যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমাকে অনেক সময় জিজ্ঞেস করেছিল যে আপনি ক্রিকেটে কি দেখতে চান, কি শেষ। আমি চাই লর্ডসে একটা টেস্ট জিতা, হ্যাঁ এটা হলো আমার চাওয়া, মনের আশা আকাঙ্ক্ষা, কিন্তু এটা তো বাস্তবতা নাও হতে পারে। নতুন প্রজন্মের কাছে হয়তোবা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার এই ব্যাপারটা খুব একটা রোমাঞ্চকর নয়, হয়তোবা সেই গল্প জানার কিংবা শোনার খুব একটা সুযোগও তারা পান না। তবে বাংলাদেশের ক্রিকেট আজকে যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 25 বছর আগে সেই টেস্ট স্ট্যাটাস অর্জন করা। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে গেছে অনেক দূর। বাংলাদেশের ক্রিকেট আমাদেরকে হাসিয়েছে, বাংলাদেশের ক্রিকেট কখনো কখনো আমাদেরকে কাঁদিয়েছেও। তবে দিন শেষে আমাদের পরিচয় ওই একটাই, দিন শেষে আমরা লাল সবুজের জন্য ক্রিকেট খেলি, লাল সবুজকে সমর্থন করি। আমাদের চাওয়া একটাই, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বহু দূরে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.